কালু, মহারানী রূপমঞ্জরি আমাকে পাঠিয়েছে। কালু, তুই এসেছিস? রূপমঞ্জরি আমাকে ভুলে যায়নি তো? আমাকে এখান থেকে বের কর কালু, আমি আর এই অন্ধকার কারাগারে থাকতে পারছি না। রানীমা, আপনি শান্ত হন, আমি সব ব্যবস্থা করে এসেছি। আজ রাতেই আমরা এই রাজ্যের তালা ভাঙবো। হেমরাজ্যের রাজপ্রাসাদে এখন চারুলতা আর রাজপুত্র অরুণ নেই, তারা সবাই মধুপুরে উৎসব করছে। মহারানী, আপনি গুপ্ত ঘাতক পাঠিয়েছেন, কিন্তু রাজপুত্রের সাথে তো অনেক সৈন্য থাকে, তারা যদি বাধা। একদম ঠিক বলেছিস, চারুলতা বড্ড বেশি বাড়াবাড়ি করেছিল, আমার বাণিজ্যে হাত দিয়েছিল। রূপমঞ্জরির সাথে টক্কর দেওয়ার সাহস তুমি কি করবে চারু? তুমি রথ থেকে একদম নামবে না, তীরগুলোর মাথায় বিষ মাখানো। চারুলতা অরুণের কথা না শুনে রথ থেকে নেমে এলো। ঘন জঙ্গলের পথ, সকালের রোদ গাছের পাতা ভেদ করে মাটিতে পড়েছে। কালো আগে আগে হাঁটছে, তার পেছনে হাঁপাতে হাঁপাতে হাঁটছে মধুবালা এবং তন্ত্রমাতা। হঠাৎ তন্ত্রমাতা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েন। ও রানীমা, আর এক পাও হাঁটতে পারছি না গো, সারা রাত জঙ্গল ভেঙে এই বুড়ো হাড়ে আর জোর নেই, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, একটু জিরিয়ে নেই। ওট বলছি বুড়ি, জিরিয়ে নেওয়ার সময় নয় এটা। ওই রাজা অম্বিকা প্রসাদের প্রহরীরা নিশ্চয় এতক্ষণে কুকুরের মতো আমাদের গন্ধ শুকে শুকে খুঁজছে, ধরা পড়লে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। হাঁটতে থাক। হ্যাঁ, আর একটু কষ্ট করুন রানীমা, ওই তো সামনে রত্নগড়ের সীমানা দেখা যাচ্ছে। এই সাঁকোটা পার হলে আমরা মহারানী রূপমঞ্জরি এলাকায় ঢুকে পড়বো। সেখানে হেমরাজের কোনো সৈন্য পা দেওয়ার সাহস পাবে না। নদী পার হয়ে ওই শুধু রত্নগড়ে ঢুকবো না রে কালু, আমি আমার প্রতিশোধের আগুনে ঢুকবো। চারুলতা ভেবেছে আমাকে ওই ইঁদুরের গর্তে পচিয়ে মারবে, আমি রূপমঞ্জরির সাথে হাত মিলিয়ে ওর ওই দুটো রাজ্যই ছাড়খাড় করে দেব। চল তাড়াতাড়ি চল। মধুবালা আবার নতুন উদ্যমে হাঁটতে শুরু করে, সব ক্লান্তি যেন কোথায় উড়ে যায়। তারা রত্নগড়ের দিকে এগিয়ে যায়। মধুপুর গ্রামের বাজার, সকাল সকাল ময়না আর ক্যাবলা তাদের ফুচকার দোকান সাজাচ্ছে। দুজনের মুখে খুব আনন্দ। আচ্ছা শুনছো, আজ আজ কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি দোকান গুছিয়ে নিতে হবে। আজ আমাদের চারু দিদি আর রাজপুত্র মশাই হেমরাজ্যে ফিরে যাবে, তারা তো এই পথ দিয়েই যাবেন। আমি ভাবছি যাওয়ার সময় দিদিকে এক শাল পাতা ফুচকা খাইয়ে দেবো। সে আর তোমায় বলতে হবে না গো, আমি দিদির জন্য আলাদা করে একটু মিষ্টি জল বানিয়ে রেখেছি। দিদি তো ঝাল বেশি খেতে পছন্দ করে না জানো। দিদি যেদিন থেকে আমাদের এই দুই রাজ্য এক করে দেওয়ার কথা বলেছে, সেদিন থেকে আমার মনে বড্ড শান্তি। শান্তি তো হবেই, এখন আর তোমাকে ওই হেমরাজ্যে যাওয়ার জন্য কাঁদতে হবে না, আর আমাকেও আর ভ্যাবলাদার কাছে পড়ে থাকতে হবে না। আমরা এখন ইচ্ছে করলেই হেমরাজ্যে ভ্যাবলা আর মীরার দোকানে ঘুরে আসতে পারবো। দিদি আমাদের কত বড় উপকার করেছে, কিন্তু জানো আমার কেন জানি না একটু ভয় ভয় করছে। রত্নগরের ওই রাক্ষসী রানীটা আবার দিদির কোনো ক্ষতি করবে না তো? দিদি আজ দীর্ঘ পথ পাড়ি দেবে। আরে তুমি একদম ভেবো না তো, দিদির সাথে আমাদের রাজপুত্র অরুণ আছেন, আর তলোয়ারের কোপ দেখলে বাঘেও ভয় পায়। দিদি ঠিক সুস্থ শরীরে প্রাসাদে ফিরে যাবে। তুমি বরং চটপট শালপাতাগুলো ধুয়ে রাখো। স্বামী স্ত্রীর এই সরল কথাবার্তার চারুলতার প্রতি নিখাত ভালোবাসা গল্পের পরিবেশকে একটু হালকা করে দেয়। মধুপুরের রাজপ্রাসাদের প্রধান ফটক, রাজপুত্র অরুণের রথ সাজানো হয়েছে। চারুলতা আর অরুণ যাওয়ার জন্য প্রস্তুত। রাজা, মধুরাজা, মন্ত্রী, রাজেশ এবং জেসমিন তাদের বিদায় জানাতে এসেছে। সবার চোখে জল। চারুমা, তোকে বিদায় দিতে আজ আমার বুকটা ফেটে যাচ্ছে। 20 বছর পর তোকে ফিরে পেলাম, আর তুই আজ আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। আমি তোকে এই মধুপুরের রানী হিসেবে দেখতে চেয়েছিলাম। বাবা, আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে ছেড়ে যাচ্ছি না, আমি তো দুই রাজ্যকে একসাথে বেঁধে দিয়ে গেলাম। আমি হেমরাজ্যে গিয়ে সেখানকার কাজ গুছিয়ে আবার আপনার রাজ্যে ফিরে আসব। আপনি শুধু প্রজাদের খেয়াল রাখবেন, কেউ যেন কোনো গুজবে কান না দেয়। তুই একদম চিন্তা করিস না মা, আমি নিজে গ্রামে গ্রামে গিয়ে প্রজাদের সাথে কথা বলবো। তুই সাবধানে যাস। রাজপুত্র অরুণ, আমি আমার বুকের টুকরোকে তোমার হাতে তুলে দিলাম, ওকে আগলে রেখো। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার গায়ের এক বিন্দু রক্ত থাকতে কেউ চারুর একটা ক্ষতিও করতে পারবে না। আমি ওকে রানীর লতার কোলে সুস্থভাবে পৌঁছে দেব। জেসমিন এগিয়ে এসে বলে,
দিদি তুমি সাবধান থেকো, আমার কেন জানি না খুব ভয় করছে। রূপমঞ্জুরির কথা মনে পড়লেই আমার গা শিউরে উঠছে। তুমি কিন্তু প্রাসাদে পৌঁছে আমাদেরকে খবর পাঠিয়ে দিও। তুই পাগল হলি নাকি জেসমিন? আমি ঠিক পৌঁছে যাব। তুই রাজেশ বাবু কাকিমার সাথে মিলেমিশে থাকিস, কোনো দরকার হলেই দিদির খবর দিবি। চারুলতা এবং অরুণ সবার কাছ থেকে বিদায় নিয়ে রথে ওঠে। রথ চলতে শুরু করে। মধুপুর রাজ্যের রাজা আর জেসমিন অনেকক্ষণ সেই রথের দিকে তাকিয়ে থাকে। বিদায়ের এই সুর বাতাসকে ভারী করে তোলে। রত্নগরের রাজসভা। রানী রূপমঞ্জুরি সিংহাসনে বসে আছে, তার মুখে পৈশাচিক হাসি, কারণ ইতিমধ্যে কালু, মধুবাল এবং তন্ত্রমাতার রাজসভায় প্রবেশ করেছে। রূপমঞ্জুরি, আমার সই, আমি জানতাম তুই আমাকে ওই অন্ধকূপ থেকে বের করে আনবি। তুই না থাকলে আমি হয়তো ওখানেই পচে গলে মরতাম। রূপমঞ্জুরি মুটিল হাসি দেয়। আরে সই, আমি কি আমার কথা ভুলতে পারি? আমি তোকে কথা দিয়েছিলাম, আমি তোকে ওই জেল থেকে মুক্ত করে আবার হেমরাজ্যের সিংহাসনে বসাবো। আজ তোর মুক্তির দিন, এরপর হেমরাজ্যের সিংহাসনে বসার দিন আসবেই। সিংহাসন তো আমি নেবই রূপমঞ্জুরি, কিন্তু তার আগে আমি ওই চারুলতার রক্ত দেখতে চাই। ওরা আমাকে ভিখারির মতো জেলে বন্দি করে রেখেছিল, আমার জেসমিনকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমি চারুলতাকে নিজের হাতে শেষ করব। তো নিজের হাতে কিছুই করতে হবে না সই, চারুলতার শেষ দিন আজ ঘনিয়ে এসেছে। আমি খবর পেয়েছি সে রাজপুত্র অরুণ আর মধুপুর থেকে হেমরাজ্যে ফিরছে, আর আমি ওই ঘন জঙ্গলের রাস্তায় আমার সবচেয়ে খতরনাক গুপ্তচরদের লুকিয়ে রেখেছি। মহারানী, আপনি গুপ্ত ঘাতক পাঠিয়েছেন, কিন্তু রাজপুত্রের সাথে তো অনেক সৈন্য থাকে, তারা যদি বাধা দেয়? বোকা, আমি রূপমঞ্জুরি, আমি তো আর সোজা পথে যুদ্ধ করব না। গুপ্ত ঘাতকেরা রাস্তার মাঝে বিশাল একটা গাছ কেটে ফেলে রাখবে। রথ যখন নামবে তখন চারদিক থেকে বিষাক্ত তীর ছুটে আসবে। রাজপুত্র অরুণ নিজে প্রাণ বাঁচাবে নাকি চারুলতাকে বাঁচাবে? আর জঙ্গলে শিয়াল কুকুর তার মাংস খাবে। রূপমঞ্জুরি এবং মধুবালার এই ভয়ঙ্কর অট্টহাসি রাজসভাকে এক মৃত্যুপুরীতে পরিণত করে। চারুলতার অজান্তেই তার জন্য এক ভয়ঙ্কর মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। মধুপুর আর হেমরাজ্যের মাঝখানে সেই ঘন জঙ্গল। চারুলতা অরুণের রথ এগিয়ে চলেছে। চারু, তুমি কি জানো এই রথের চাকার শব্দের চেয়ে তোমার এই চুপচাপ থাকাটা আমাকে বেশি পাগল করে। তুমি এতক্ষণ ধরে কি ভাবছো? রাজপুত্র, আমি ভাবছি আমাদের আগামী দিনের কথা। যখন দুই রাজ্য এক হয়ে যাবে তখন আমাদের তাঁতিরা কত আনন্দে কাজ করবে। আমি তো ভাবছি এই জঙ্গলের মাঝেও আমরা একটা ছোট্ট বিশ্রামাগার বানাবো, যাতে বণিকরা শান্তিতে পথ চলতে পারে। তুমি শুধু মানুষের কথাই ভাবলে চারু, নিজের কথা বা আমার কথাকে এক মুহূর্তের জন্য ভাববে না। দুই রাজ্য এক হলে আমি কিন্তু তোমাকে আর এই রেশমের সুতো নিয়ে সারাদিন পড়ে থাকতে দেবো না। তখন আমাকে তোমার সাথে জঙ্গলে ঘোড়া ছুটিয়ে ঘুরে বেড়াতে হবে। রাজি আছো তো? আপনি যা বলেন আমি তো তাই মানব রাজপুত্র। আপনি আমার জন্য নিজের রাজ্যের অধিকার। শেষ হওয়ার আগেই হঠাৎ বিকট একটা শব্দ হলো। ঘোড়াগুলো বিকট শব্দে দাঁড়িয়ে পড়লো। রথটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। চারুলতা ছিটকে পড়ে যাচ্ছিল। চারু, তুমি ঠিক আছো তো? হঠাৎ রথ এভাবে থেমে গেল কেন? রথের সারথি কাঁপতে কাঁপতে বলল, রাজপুত্র, রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল বড় গাছ পড়ে আছে, পথ পুরো বন্ধ। রাজপুত্র, এই গাছ তো এমনি এমনি পড়তে পারে না। আমার মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত। তুমি রথের ভেতরেই বসে থাকো চারু, একদম নিচে নামবে না। আমি দেখছি কি হয়েছে এখানে। অরুণ রথ থেকে নিচে নামলো। তার প্রহরীরা তলোয়ার বের করে চারদিকে গোল হয়ে দাঁড়ালো। জঙ্গলটা একদম নিস্তব্ধ। হঠাৎ করে গাছের উপর থেকে শো শো শব্দে এক ঝাঁক তীর ছুটে আসতে শুরু করলো। অরুণ তলোয়ার দিয়ে তীরগুলো আটকাতে আটকাতে চিৎকার করে বলে উঠল, চারু, রথ থেকে তুমি নেমো না। এটা নিশ্চয়ই রূপমঞ্জুরির গুপ্ত ঘাতকের হামলা। প্রহরীরা তলোয়ার চালাও, গাছের উপর থেকে হামলা হচ্ছে। চারুলতা রথের ভেতরে ভয়ে কাঁপছে। বাইরে অরুণের তলোয়ারের ঝনঝন শব্দ আর গুপ্ত ঘাতকদের আক্রমণের আওয়াজ। হেমরাজের বাজারে ভ্যাবলা আর মীরার নতুন খাবারের দোকান। বিকেল হয়ে আসছে। ভ্যাবলা এক মনে উনুনে মিষ্টির রস তৈরি করছে। দুজনের মুখেই খুব আনন্দ।
আমিরা, তুমি জানো আজ আমাদের চারু দিদি আর রাজপুত্র মশাই মধুপুরে ফিরবেন। আমি আজ এমন একটা ক্ষীরের মিষ্টি বানাবো যে দিদি মুখে দিয়েই বলবে, আরে ভাবলা তুই তো রাজবাড়ির ময়রাদেরও হার মানিয়ে দিবি রে। তুমি কালে কালে খাওয়ার কথা বাবা গো, দিদি কত বড় একটা কাজ করে ফিরেছে, দুই রাজ্য এক হয়ে গেছে। এটা কি মুখের কথা? আমি তো দিদির জন্য সুন্দর নকশা করা চাদরটা নিজের হাতে বুনেছি। দিদি চাদর গায়ে দিয়ে যখন সিংহাসনে বসবে না, তখন তাকে দেখতে একেবারে প্রতিমার মতো লাগবে। দাদা বলেছ গো, আমাদের দিদি তো দেবীর চেয়ে কোনো অংশে কম নয়। তবে জানো মীরা, আমার না ওই ক্যাবলার ময়নার কথা খুব মনে পড়ছে। ওরা ওরা মধুপুরের দোকান চালাচ্ছে। তবে জানো মীরা, কালকে হেমরাজে ফিরে আসার পর থেকে ওদের কথা খুব মনে পড়ছে। ওরা মধুপুরে একা একা ফুচকার দোকান চালাচ্ছে। দিদি যদি দুই রাজ্য এক করেই দেয়, তবে আমরা মাঝে মাঝে মধুপুরে গিয়ে ওদের সাথে দেখা করে আসবো। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু জানো আজ সকাল থেকে আমার বাচ্চাটা কেমন যেন লাফাচ্ছে। মনে হচ্ছে দিদির পথে কোনো বাধা আসেনি তো। বাবাও সকালে খুব চিন্তায় ছিল, রত্নগরের রাক্ষসের রূপমঞ্জরি নিশ্চয় কোনো ফন্দি এঁটে বসে আছে। আরে তুমি একদম চিন্তা করো না তো। ওদের দিদির সাথে রাজপুত্র অরুণ আছেন না, আর দিদির মাথার উপর তো স্বয়ং ওপরওয়ালার আশীর্বাদ আছে। রূপমঞ্জরি কেন, দুনিয়ার কোনো শয়তান দিদির কিছুটিও করতে পারবে না। তুমি তুমি হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করো, রাত এসে পড়লো বলে। একদিকে হেমরাজ্যে চারুলতার জন্য অধীর অপেক্ষা, অন্যদিকে চারুলতা এক বড় বিপদ পার হয়ে নতুন জয়ের দিকে এগিয়ে আসছে। জঙ্গলের মাঝখানে রথ থেমে আছে, বাইরে রাজপুত্র অরুণ তলোয়ার দিয়ে ছুটে আসা তীরগুলো আটকাচ্ছে। চারুলতা রথের ভেতরে আছে, কিন্তু তার চোখে ভয়ের চেয়েও একটু বেশি কিছু করার তাগিদ। কিন্তু রথের ভেতরে রাখা তার ভেষজ রঙের থলিগুলির দিকে তাকালো। চারু, একদম নামবে না। এরা গাছের ঘন পাতার আড়ালে লুকিয়ে আছে। আমি ওদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তীরগুলো সোজা আমাদের দিকেই আসছে। প্রহরীরা, তোমরা রথ ঘিরে রাখো। রাজপুত্র, ওরা আড়ালে আছে বলে ওদের জোর বেশি। আপনার তলোয়ার ওই গাছের মগডাল পর্যন্ত পৌঁছবে না, ওদের গাছ থেকে নিচে নামাতে হবে। আপনি শুধু সামনের দিকটা সামলান, আমি দেখছি কি করা যায়। তুমি কি করবে চারু? তুমি রথ থেকে একদম নামবে না। তীরগুলোর মাথায় বিষ মাখানো। চারুলতা অরুণের কথা না শুনে রথ থেকে নেমে এলো। তার হাতে একটি বড় থলি, যার ভেতরে শুকনো লঙ্কা, গোলমরিচ আর কড়া ভেষজ রঙের গুঁড়ো মেশানো আছে। চারুলতা রথের বাইরে জ্বলতে থাকা একটি মশালের দিকে তাকালো। ভেষজ গুঁড়োর পুরো থলিটা মশালের আগুনের উপর ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন থেকে বিশাল এক নীলচে ধোঁয়ার ঝাঁঝালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়ে সোজা গাছের ওপরের দিকে উঠতে লাগলো। বাতাস সেই ধোঁয়া পুরো জঙ্গলে ছড়িয়ে দিল। ওরে বাবারে, চোখ চলে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। এই ধোঁয়ায় তো দম আটকে আসছে রে। আমাকে বাঁচাও, চোখ অন্ধ হয়ে গেল, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। গাছের আড়ালে লুকিয়ে থাকা ঘাতকরা ঝাঁঝালো ধোঁয়ায় টিকতে না পেরে কাস্তে কাস্তে একে একে বেরিয়ে এলো। তারা চক্র গড়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। রাজপুত্র অরুণ প্রহরীদের নিয়ে মুহূর্তের মধ্যে ঘাতকদের ঘিরে ধরলেন। বল, তোদেরকে কে পাঠিয়েছে? সত্যি কথা না বললে এই জঙ্গলে তোদের পুঁতে ফেলবো। আমাদের মারবেন না রাজপুত্র মশাই, আমাদের মহারানীর রূপমঞ্জরি পাঠিয়েছেন। তিনি বলেছিলেন যুবরানী চারুলতাকে এই জঙ্গলে শেষ করে দিতে। আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমতা বিচার সবাই হবে। প্রহরীরা, এদের সবাইকে মোটা দড়ি দিয়ে বেঁধে রথের পেছনে বেঁধে নাও। এরা হেমরাজ্যের রাজদরবারের রূপমঞ্জরির চক্রান্তের জলজান্ত প্রমাণ হয়ে দাঁড়াবে। রাজপুত্র, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু তোমার এই উপস্থিতি বুদ্ধি দেখে আমি সত্যি অবাক। তুমি তো আজ বিনা তলোয়ারে পুরো ঘাতক বাহিনীকে কুপকাত করে দিলে। আমার চারু সত্যি অনন্য। চলো এবার আমাদের হেমরাজ্যে ফেরার পালা। ঘাতকদের বেঁধে রথ আবার হেমরাজ্যের দিকে চলতে শুরু করলো। রূপমঞ্জরির পাঠানো এই বিশাল মরণফাঁদ চারুলতার সামান্য এক বুদ্ধির কাছে চরমভাবে ব্যর্থ হয়ে গেল। ওদিকে রত্নগরের রাজপ্রাসাদে সুসজ্জিত প্রমোদ কক্ষে মহারানী রূপমঞ্জরি অত্যন্ত খুশমেজাজে একটি মখমলের আসনে বসে আছে। ঘরের পরিবেশ বেশ উৎসব মুখর।
জানিস মধুবালা, আমার মন বলছে এতক্ষণে ওই ঘন জঙ্গলের মাটিতে চারুলতার অহংকার চিরতরে লুটিয়ে পড়েছে। আমার গুপ্ত ঘাতকের তীরের নিশানা কখনো ভুল হয় না। ঠিক বলেছিস রূপমঞ্জুরি, তুই না থাকলেও চারুলতা, রাজপুত্র, রাজা, লতা ওরা সকলে মিলে আমাকে জেলের ইঁদুর দিয়ে খাইয়ে মারতো। আমি তো শুধু ভাবছি, যখন ওই চারুলতার মৃত্যুর খবর হেমরাজ্যের আর ওই প্রাসাদে পৌঁছবে, তখন লতার কান্নার আওয়াজটা কেমন হবে। ওই ভিখারিনী আমার সিংহাসন কেড়ে নিয়েছিল, আজ আমি ওর মেয়ের প্রাণ কেড়ে নিলাম। ও রানীমা, আমি তো আগেই বলেছিলাম আমাদের মহারানী রূপমঞ্জুরির বুদ্ধির কাছে দুনিয়ার কেউ টিকতে পারবে না। চারুলতা ভেবেছিল 2 রাজ্য এক করে সে খুব শান্তিতে থাকবে। এখন তো শিয়াল কুকুর জঙ্গল থেকেও ওর হাড়গোড় টেনে খাবে। একদম ঠিক বলেছিস, চারুলতা বড্ড বেশি বাড়াবাড়ি করেছিল। আমার বাণিজ্যে হাত দিয়েছিল। রূপমঞ্জুরির সাথে টক্কর দেওয়ার সাহস এই পৃথিবীতে আর কারণে। কাল সকালে আমরা এক বিশাল সৈন্যদল নিয়ে হেমরাজ্যের দিকে রওনা দেব। আমরা সেখানে যাব শোক জানাতে, আর সেই সুযোগে পুরো রাজপ্রাসাদ দখল করে নেব। ঠিক তখনই রত্নগরের প্রধানমন্ত্রী একটু ভয়ে ভয়ে কক্ষে প্রবেশ করলো। তার চোখে মুখে এক অজানা শঙ্কা। মহারানী রূপমঞ্জুরি জয় হোক। মহারানী, একটা কথা বলার ছিল। কি কথা মন্ত্রী? এমন কাঁদো কাঁদো মুখে এসেছো কেন? আমার গুপ্ত ঘাতকেরা ফিরে এসেছে, চারুলতার মৃত্যুর খবর এনেছে তো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।